চলতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছ? জি, শুনতে পাইতেছি। ওকে, তো কেমন আছো তুমি? ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখনো একজন আসছে, তুমি না? আজকে আমাদের হচ্ছে বিজিএস ক্লাস। বিজিএস বইটা বের করো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমরা আজকে কি পড়াবো? কোন অধ্যায় পড়াবো? সৌরজগৎ এবং ভূমণ্ডল, তাই না? হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের উপস্থিতি এখন কয়জন আসছে? 2 জন। ওকে, আমাদের আর 2-1 জন আসুক, এর মধ্যে আমরা আলোচনাটা করি। আচ্ছা, বই নাও সামনে। সৌরজগৎ, 3য় অধ্যায় সৌরজগৎ। পৃথিবীতে আসলে এই যে সৃষ্টিকর্তা যে পৃথিবীটা সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু জানার বিষয়টা হচ্ছে যেখানে তোমার রয়ে গিয়েছে নতুনত্বের, প্রতিদিনই এক একটা তথ্য বিজ্ঞানের আবিষ্কার করে থাকে, সেটা হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ এবং ভূমণ্ডল নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা। আসো, পৃথিবীটা হচ্ছে একটি মাত্র গ্রহ, আবার যার আবার কি রয়েছে? উপগ্রহ রয়েছে। তাহলে আসো, আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমরা শুধুমাত্র কি দেখতে পাই? আমরা দেখতে পাই নীলাকার আকাশ। দিনের বেলা থাকলে নীলাকার আকাশ দেখতে পাই, আর রাতের বেলা থাকলে তো অন্ধকার দেখতে পাই। আর মিটি মিটি যে তারকাগুলো সেগুলো আমাদের চোখে ধরা দেয়, আর কিছু না। কিন্তু এই যে মহাকাশের মধ্যে রয়েছে ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা ও অন্যান্য আরো কি রয়েছে? জ্যোতিষ্ক রয়েছে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সূর্যকে নিয়ে। প্রথমে আমরা সৌরজগৎকে নিয়ে আলোচনা করব। আসো, সূর্য এবং গ্রহ, ভালো করে খেয়াল করো। সূর্য এবং গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু, সৌরজগতের প্রাণ, এগুলো হচ্ছে বিভিন্ন রয়েছে, এগুলো বলছি। সৌরজগতের প্রাণ কেন্দ্র হচ্ছে সূর্য। সূর্যকে ঘিরেই হচ্ছে সৌরজগৎ। গ্রহ মোট, এই সৌরজগতের মোট গ্রহ রয়েছে 8টি। তাহলে দেখো, সৌরজগতের মোট গ্রহ কয়টা বলছি? মোট গ্রহ হচ্ছে 8টি। একটু কথা বলবে তোমরা। মোট গ্রহ হচ্ছে কয়টি? 8টি। আর উপগ্রহ রয়েছে 48টি। উপগ্রহ কয়টি? 48টি উপগ্রহ রয়েছে। তাহলে আশাবাদ, এরপর হচ্ছে গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ রয়েছে হাজার হাজার। দেখতে পাচ্ছ বোর্ডে? গ্রহাণুপুঞ্জ রয়েছে কি? হাজার হাজার। এরপর আসো ধূমকেতু। ধূমকেতু রয়েছে অগণিত, তার মানে লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ মানে কোটি কোটি, অগণিত, যা গণনা করা নেই। ধূমকেতুর কোনো শেষ নেই, এতগুলো ধূমকেতু রয়েছে। সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহ হচ্ছে নিয়ন্ত্রক। তাহলে সৌরজগৎটা হচ্ছে, মানে পুরো সৌর জগৎটা হচ্ছে গ্রহ এবং উপগ্রহকে নিয়ন্ত্রণ করে থাকে। কে করে থাকে? সৌরজগৎটা, তার মানে হচ্ছে সূর্য। কথাটা বুঝতে পেরেছ? আসো, সৌরজগৎটা হচ্ছে সৌরজগতের গ্রহ এবং উপগ্রহ সবগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে।
সূর্যের পাশে গ্রহ ঘুরতে থাকে আর গ্রহের পাশে উপগ্রহগুলো ঘুরতে থাকে। তাহলে দেখো এই যে সূর্য, এই সূর্যের পাশে কিন্তু ভালো করে খেয়াল করো, গ্রহগুলো যেমন ঘুরতে থাকে ঠিক এই যে গ্রহের পাশে আবার উপগ্রহগুলো ঘুরতে থাকে। তাহলে হচ্ছে মূলত হচ্ছে তোমার সূর্যকে কেন্দ্র করে ঘুরে গ্রহ, আর সেই গ্রহকে কেন্দ্র করে ঘুরে উপগ্রহ। কথা বোঝা যাচ্ছে? তারপরে শুরু হবে জি আমরা এই যে এখানে মোট 8টি কি রয়েছে, যে গ্রহ রয়েছে, আজকে আমরা সেই 8টি গ্রহ সম্পর্কে আলোচনা করবো। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। ঠিক আছে, আজকে আমরা হয়তো বা যা আলোচনা করবো তা একটু ভালো করে নোট করো এবং ভালো করে দেখার চেষ্টা করো, নাহলে মাথায় কিছু ঢুকবে না। তাহলে প্রথমটা আসে সৌরজগতের প্রথম যে গ্রহ, সেটার নাম হচ্ছে সূর্য। প্রথম আসে সূর্য নিয়ে। তাহলে দেখো এই যে ধরে নিলাম আহ এই যে ধরে নিলাম এটা হচ্ছে একটা সূর্য, ঠিক আছে? এটা কি সূর্য? তাহলে এই সূর্য সম্পর্কে কি কি আসছে দেখো। এই সূর্যটা হচ্ছে তোমার, এখানে কি রয়েছে, উজ্জ্বল নক্ষত্র রয়েছে, উজ্জ্বল একটা আলো দিয়ে থাকে, তাই না? তাহলে দেখো এরপর উষ্ণতা, এই সূর্যটা উষ্ণতা কত দিয়ে থাকে, এটা হচ্ছে 57,000 সেলসিয়াস। 57,000 সেলসিয়াস হচ্ছে এটার পাওয়ার, মানে হচ্ছে তাপটা হচ্ছে কত, 57,000 সেলসিয়াস। তারপর আসো তাহলে এরপর এটি হচ্ছে কঠিনও নয় আবার তরলও নয়, মানে এটি কঠিনও নয় এবং কিসে নয়, তরলও নয় এই সূর্যটা। তারপর আসো, হ্যাঁ এরপর আসো, এখানে রয়েছে তোমার হাইড্রোজেন। হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন রয়েছে 55%। তারপর তোমার দেখো হিলিয়াম, হিলিয়াম রয়েছে এখানে 44%। এরপর হচ্ছে অন্যান্য, 1 ভাগ। অন্যান্য রয়েছে 1%। দেখতে পাচ্ছ তো, তাই না? স্পষ্ট না হলে বলি। জি তাহলে অন্যান্য হচ্ছে 1%। এরপর আসো তাহলে, হ্যাঁ এরপর আসো তাহলে এখানে দেখো, তাহলে আমরা শুধু তাই নয়, এখানে আমরা কি পাই, হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে আবার আসছে হিলিয়াম, হিলিয়াম থেকে হচ্ছে, হিলিয়াম থেকে কি আসছে বলতো, যে তোমার শক্তি, শক্তি। তারপর আসলে তাহলে দেখো এই সূর্যটা, এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই যে সূর্যটা সৌরজগৎ মানে নিজ অক্ষের উপর তার যে নির্দিষ্ট একটা অক্ষপথ রয়েছে, সেই অক্ষপথের উপর তার বিচরণ করতে তার সময় লাগে তোমার কতদিন, 25 দিন তার সময় লাগে। কতদিন সময় লাগে, 25 দিন। 25 দিন। তার মানে নিজ অক্ষের উপর সূর্য তোমার কক্ষপথে বিচরণ করে আবার পুনরায় ফিরে আসার জন্য। মানে সেই যে তোমার যদি এখান থেকে সে শুরু করে, তাহলে ঠিক আবার সে আবার এখান থেকে ঘুরে আস্তে 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 সময়টা লাগবে 25 দিন। তাহলে কয়দিন সময় লাগবে, 25 দিন সময় লাগবে। তাহলে দেখো এখানে একটা তুমি দেখবা, এই সৌরজগতের মধ্যে ঠিক এই পাশের মধ্যে একটা ঠিক কালো দাগ রয়েছে। সেই কালো দাগকে বলা হয় এটা কালো দাগ। সেই কালো দাগের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে সৌরকলঙ্ক, বা আমি লিখে দিচ্ছি কালো দাগ বা সৌরকলঙ্ক। তাহলে দেখো
এই যে তাহলে কালো দাগ এবং সরু কলঙ্ক কালো দাগ স্যার এটা কেন থাকে? এটা হচ্ছে সূর্যে এই যে এই পাশে যেখানে কালো দাগ রয়েছে এখানে অন্যান্য সাইটের চেয়ে অন্যান্য স্থানের চেয়ে এই স্থানে হচ্ছে তাপমাত্রাটা কিছুটা কম বলে এটা কি করা হয়? এটাকে বলা হয় সরু কলঙ্ক বলা হয়। তারপর আসুন এই যে এই সূর্যের ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। সূর্যের তাহলে ব্যাস কত পেয়েছি আমরা? ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। তোমরা এগুলো লিখে ফেলো খাতার মধ্যে। এরপর আসুন বৃত্তকার পথ, যে তোমার গোলাকার যে পথ রয়েছে সেটাকে বলা হয় তোমার শক্তি। গোলাকার যে পথ বৃত্তকার পথ সমান হচ্ছে শক্তি। তাহলে দেখো এই যে আমরা বলছিলাম নিজ অক্ষের উপর তার বিচরণ করতে 25 দিন লাগে না। এরপর 20 কোটি বছর, সে এক বছর মানে 20 কোটি বছর পর পর সে কিন্তু পুরো জগৎটা সেই ঘুরে ফিরে ঘুরতে তার সময় লাগে। এটা আবার মনে রাখো যে তোমার সূর্য কিন্তু সৌরজগৎ নির্দিষ্ট কক্ষপথ ছাড়া পুরো জায়গাটা সে যখন বিচরণ করতে সময় লাগে প্রায় 20 কোটি বছর। কত কোটি বছর? 20 কোটি বছর। তাহলে তোমাদের এটা বুঝতে পেরেছ? বুঝছো এটা? আমি যে এখানে যে তোমার 57,000 সেলসিয়াস এটা দিয়েছে এটা হচ্ছে তোমার বাইরে, এটা হচ্ছে বাইরে তোমার কি তাপমাত্রা, এটা ভিতরের না। এটা কিসে? 57,000 সেলসিয়াস হচ্ছে সূর্যের বাইরে তাপমাত্রা। তারপর আসো তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। লিখছো তোমরা? কয়জন পার্টিসিপেট করছো? ওকে, তাহলে আবার আসো আমাদের এটা শেষ। এটা বিশাল অধ্যায়, আমি এখানে পুরো অধ্যায়টা শেষ করতে কখনো পারবো না, যতটুকু পারে ততটুকু। সূর্য ও পৃথিবী, সূর্য এবং পৃথিবীর মধ্যে দেখাবার আমরা জানি এই যে দেখো সূর্যটা যদি এত বড় হয় আর পৃথিবীটা হবে একদম ছোট, ছোট মানে এতটুকু হবে না, কেননা সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিসের চেয়ে? পৃথিবীর চেয়ে। পৃথিবী হচ্ছে একটা গ্রহ, সেই পৃথিবী গ্রহর তুলনায় তোমার সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। তাহলে আমরা যে ধরলাম এটা কি? পৃথিবী। তাহলে এটার তুলনায় এটা হচ্ছে প্রায় 13 লক্ষ গুণ বড়। তারপর আসো তাহলে আমরা এটা আবার লিখলাম সূর্য পৃথিবী। তাহলে এটা দুইটা হিসাবে হচ্ছে সূর্য তাহলে পৃথিবী। এটা আছে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 15 লক্ষ কিলোমিটার। সরি, দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি, 15 কোটি কিলোমিটার। সূর্য এবং পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। তাহলে দেখো সূর্য এবং আমরা যে তোমার সূর্য থেকে যে পৃথিবীতে যে তাপমাত্রাটা আসে সেই তাপমাত্রাটা আমরা যেভাবে পাই, তাপ এবং আলো যেভাবে পাই, সূর্যের দূরত্ব বাড়ানো পৃথিবীতে কি হয়, যদি আমরা যদি কি হয় এই যে সূর্যের তাপমাত্রা এটা যে 15 কোটি কিলোমিটার, এটা যদি তোমার কি হতো যদি এটা 10 কিলোমিটার হয়ে যায় তাহলে কি হবে? তখন তোমার এখানে আমাদের পৃথিবীতে বরফ বেড়ে যাবে, কেননা তোমার ঠান্ডা শীতলতা। যদি এটা তোমার এই যে 15 লক্ষ, এটা যদি তোমার 15 লক্ষ কোটি কিলোমিটার, যদি এটা যদি তোমার 20 কোটি কিলোমিটার হয়ে যায়
তাহলে তাপমাত্রাটা আরো অধিক পরিমাণ পৃথিবীতে বেড়ে যাবে। তাহলে আমি আবার বলছি, পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরত্ব হচ্ছে সূর্য এবং পৃথিবীর দূরত্ব, একটা হচ্ছে আরেকটা দূরত্ব। তাহলে সূর্য দূরত্বের জন্য আমি যেটা বলছিলাম, যদি সূর্যের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে পৃথিবীতে উষ্ণতা বেড়ে যাবে। যদি তোমার দূরত্বটা যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে, বরফের পরিমাণ বেশি বেড়ে যাবে শীতলতার কারণে। তারপর নেক্সট এটা আলোচনা করবো আমরা গ্রহ নিয়ে। তাহলে দেখো আবার আমি একটা সংজ্ঞা লিখেছি, ওটা তোমরা খেয়াল করো। মহাকাশে ভালো করে খেয়াল করো, মহাকাশে বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক 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 সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। তাদেরকে গ্রহ বলে। তাহলে আমরা কি লিখছি, আমরা লিখছি মহাকাশে বলের প্রভাবে মানে শক্তির প্রভাবে মহাকাশের কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। যে পরিভ্রমণ করছে তাদেরকে কিন্তু গ্রহ বলা হয়ে থাকে। তাহলে আসলে নিজস্ব আলো ও তাপ। তাহলে দেখো গ্রহ আমরা কয়টা বলছিলাম, মোট গ্রহ হচ্ছে 8টি। মোট গ্রহ 8টি। এগুলোর নাম কি কি? এক নাম্বার বুধ। তাহলে দেখো তোমাদের বইয়ের মধ্যে এগুলো রয়েছে। তোমার প্রথম গ্রহটার নাম হচ্ছে বুধ, যেটাকে ইংরেজিতে বলা হয় মার্সেরি। বুধ ইংলিশে বলা হয় তোমার কি, অথবা মার্সেরি বলতে পারো, মার্সেরি। নাম্বার 2 শুক্র। শুক্র শুক্র যেটা রয়েছে, শুক্র গ্রহ বা শুক্রকে তোমরা এভাবে ইউজ করতে পারো। শুক্র গ্রহটা হচ্ছে ভিনাস, ইংলিশে কি বলা হয়, ভিনাস বলা হয়। এরপর হচ্ছে নাম্বার 3 গ্রহটা হচ্ছে পৃথিবী। আর নাম্বার 4 এরপর হচ্ছে মঙ্গল। মঙ্গল গ্রহকে কি বলা হয়, মার্স। নাম্বার 5 নাম্বার হচ্ছে গ্রহাণুপুঞ্জ। নাম্বার 6 বৃহস্পতি। তাহলে যে গ্রহাণুপুঞ্জ ইংলিশটা বলা হয় অ্যাস্ট্রোডিস। অ্যাস্ট্রোডিস অ্যাস্ট্রয়েডস অ্যাস্ট্রয়েডস অ্যাস্ট্রয়েডস। তারপর বৃহস্পতি বলা হয় জুপিটার।
জুপিটার। নাম্বার 7 শনি। শনিকে বলা হয় স্যাটার্ন। স্যাটার্ন স্যাটার্ন। তারপর তোমার 8 নাম্বার হচ্ছে ইউরেনাস। ইউরেনাস তাহলে সরি ইউরেনাস। ইউরেনাস ইউরেনাস ইউরেনাসকে বলা হয়, এটা ইংরেজি শব্দ ইউরেনাস। তাহলে দেখো আমরা যে মোট কয়টি গ্রহ লিখেছি এখানে, 8টি গ্রহ লিখেছি। এগুলো হচ্ছে কি কি? বুধ, শুক্র, পৃথিবী। নেপচুন। জি বলো। নেপচুন। বলো। নেপচুন আছে। হ্যাঁ নেপচুন আছে। আর একটা আছে হ্যাঁ, গ্রহণপুঞ্জটা মোট গ্রহ 8টি না। তো গ্রহ। গ্রহণপুঞ্জটা গ্রহ না। ও গ্রহ না। না, এটা গ্রহ না। এটা গ্রহ কয়টা অ্যাস্ট্রাল, কয়টা পাথরের মতো, এগুলো গ্রহ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রহ না বলতে পারে এগুলো। তাহলে ওই যে যেগুলো তোমার চাঁদের মধ্যে যেগুলো কি রয়েছে, ওই যে গ্রহাণুপুঞ্জ, যেখানে পাথর রয়েছে তোমার কিছু কিছু এক পাশে, যার ফলে এখানে তোমার মনে হচ্ছে তেমন একটা গর্ত পাথরের ধরনের এই যে এগুলো আর কি ওখানে। তাহলে আসলে আমরা এখানে যে প্রথমটা হচ্ছে বুধ। বুধ নিয়ে আমরা আরো প্রথম আলোচনা করি, ঠিক আছে? ওকে আসলে প্রথম গ্রহটার নাম হচ্ছে বুধ। তাহলে যে বুধ যেটা বলছিলাম সেটা দেখাবার, এটি হচ্ছে ক্ষুদ্রতম একটি গ্রহ। আবার সবচেয়ে ক্ষুদ্রতম বলে নেই আমি, সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে আবার সবচেয়ে কি কোনটা বলতো? সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? মার্কারি। কে পারবে? মার্কারি। তোমার মাট্রাই। হ্যাঁ মাট্রাই, ঠিক আছে। ওকে আসো তাহলে, ক্ষুদ্রতম গ্রহ এটি। তাহলে এই প্রশ্ন এটি হচ্ছে সূর্যের খুব নিকটতম। সূর্যের কি তম? নিকটতম একটি গ্রহ। আমি গোলাকারটা আরো বড় করে দিচ্ছি যাতে তোমার বিস্তারিত লিখতে পারে ওখানে পাশে। তাহলে দেখো ব্যাস হচ্ছে 4850। 4850 কিলোমিটার এটির ব্যাস। এটির ওজন হচ্ছে পৃথিবীর ওজন ওজন হচ্ছে পৃথিবী 50 ভাগের 1 ভাগ। পৃথিবীর কয় ভাগের 1 ভাগ? 50 ভাগে 1 ভাগ। তাহলে আমরা বুধ সম্পর্কে আলোচনা করছিলাম। বুধ হচ্ছে তোমার পৃথিবীর ওজন 50 ভাগের 1 ভাগ। তারপর আসুন, এটি হচ্ছে তোমার দূরত্বটা 5.8 কিলোমিটার দূরত্ব। তারপর আসো তোমার এই যে এটি কিন্তু তোমার তার নির্দিষ্ট এর মধ্যে ঘুরতে তার সময় লাগে সূর্যের পাশে, সেটা হচ্ছে 88 দিন। 88 দিন তার সময় লাগে থাকে। এখানে হচ্ছে আবার এই যে এটার মধ্যে আবার তাপমাত্রা কি রয়েছে, অনেক বেশি রয়েছে, যার ফলে এই গ্রহের মধ্যে কি করতে পারে না, মানুষ বসবাস করতে পারে না। এখানে কি কি রয়েছে, তাপমাত্রা বেশির ফলে আমরা এখানে কি দেখতে পাই, এই গ্রহের মধ্যে সমতল ভূমি, তারপর এখানে পাহাড়, এখানে রয়েছে বিশাল বিশাল গর্তাকার রয়েছে। তারপর এখানে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি। তারপর আসে তাহলে বুধ, এটা বুঝতে পেরেছো এবার? এরপর আসে তাহলে এটা আমি মুছে ফেলেছি। তাহলে বুধ গ্রহ সম্পর্কে আলোচনা চলে গিয়েছে। এরপর আসো শুক্র সম্পর্কে।
শুক্র প্রথম। এই যে শুক্র, এটা এই শুক্র গ্রহে কোনো উপগ্রহ নেই, এই গ্রহের কোনো উপগ্রহ নেই। তারপর আসুন, এটির অবস্থান হচ্ছে দ্বিতীয়তম, সেকেন্ড। কিন্তু এই গ্রহটা হচ্ছে সৌরজগতে সবচেয়ে নিকটে, ওটা ছিল নিকটে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে নিকটে, মানে সবচেয়ে খুব কাছাকাছি, সবচেয়ে নিকটে রয়েছে, সবচেয়ে নিকটতম গ্রহ, সবচেয়ে নিকটে রয়েছে, এবং এটা হচ্ছে দ্বিতীয়তম গ্রহ। তারপর আসুন, এটা হচ্ছে, ওটা বলছিলাম 5.1 কিলোমিটার দূরত্বে রয়েছে, 5.8 কোটি কিলোমিটার দূরত্বটা, বুঝতে পেরেছো? 5.8 কিলোমিটার না, শুধু আমি আবার বলছি, ওটা 5.8 কিলোমিটার নয়, হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। আর এটা রয়েছে তোমার পৃথিবী থেকে 4.3 কোটি কিলোমিটার, যেহেতু সবচেয়ে কাছে তাহলে ওটার চেয়ে কম। তাহলে পৃথিবী থেকে 4.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে এটা পৃথিবী থেকে। আর সূর্য রয়েছে এটা থেকে 10 আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 10.8 কিলোমিটার দূরত্ব রয়েছে। তারপর আসো, এখানে একটা খুব খেয়াল করো, আমরা কিন্তু সন্ধ্যা এবং সকালে, আমরা সন্ধ্যা যখন, যে তোমার একটি তারা সবচেয়ে বেশি আলোকিত করে, যেটাকে আমরা শুকতারা হিসেবে বলি, আসলে এটা কোনো শুকতারা নয়, এটা হচ্ছে কি, যে আমরা শুকতারা হিসেবে যাকে চিনি সেটা হচ্ছে একটি শুক্র গ্রহ। আমাদের এটা অনেক সময় আমরা যে তোমার আবার শুধু যে সন্ধ্যায় নয়, যে তুমি দেখবা যে সন্ধ্যায় যেমন এটা চিন্তা করে, আমরা ভোরে কিন্তু আবার এটা কিন্তু আমরা সন্ধ্যায় কোন দিক দিয়ে দেখতে পাই, এটা যখন সন্ধ্যা হয়, সন্ধ্যায় আমরা সেটা সন্ধ্যার পশ্চিমে সেটা দেখতে পাই, পশ্চিমে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটি কি, এই যে শুক্র গ্রহ। তারপর হচ্ছে ভোরে দেখতে পাই আমরা পূর্বে, ভোরে মানে সকালের মধ্যে আমরা পূর্বের মধ্যে যে তোমার তারকা একটা দেখতে পাই সকালে, ঘুম থেকে উঠে একদম ভোরে, সেটা হচ্ছে শুক্র গ্রহ। আসলে সেটা কোনো কি নয়, শুকতারা এই ধরনের কোনো কিছু নয়। তারপর আসে, এই যে এটা নিজ অক্ষের উপর ঘুরতে সময় লাগে 200, একবার ঘুরতে সময় লাগে 225 দিন। তাহলে 225 দিন বছরে, তাহলে শুক্র গ্রহ কয়বার সে কি করতে পারে, নিজ অক্ষের উপর বিচরণ করতে পারে? তাহলে কতবার করবে? 2বার। দুইবার সে কি করে, নিজ অক্ষের উপর বিচরণ করে থাকে। তাহলে দেখো, এই শুক্র মধ্যে কি রয়েছে আবার, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল রয়েছে, তারপর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা এই গ্রহের মধ্যে কোন ধরনের কি পাই না, অক্সিজেনের কোনো দেখা আমরা পাই না। শুক্র গ্রহের মধ্যে কোন ধরনের তোমার এখানে কোনো কি নেই, অক্সিজেন নেই, আছে বায়ুমণ্ডল এবং কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি যে তোমার 96%। আবার চিন্তা করো, এখানে মানুষ কেন বসবাস করে, 96%। তাহলে আসুন, যে এখানে তোমার এত বেশি যে তাপমাত্রার ফলে এই গ্রহের মধ্যে কি হয়ে থাকে, অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টি, প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয় শুক্র গ্রহের মধ্যে, প্রচুর পরিমাণ কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয়, এখানে হচ্ছে কি তোমার যার ফলে তোমার এখানে বায়ুমণ্ডল এবং কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 96%, অক্সিজেন নেই বললেই চলে। আমরা কিন্তু এই গ্রহের মধ্যে দেখতে পাই, এই যে তোমার সূর্য, এখানে পৃথিবী বছরে কয়বার হয়, তোমার সূর্যাস্ত এবং সূর্যোদয়, সূর্যাস্ত এবং লিখে দিচ্ছি আমি, সূর্যাস্ত
ও সূর্যোদয় বছরে 2 বার, বছরে 2 বার দেখা যায়। মাত্র 2 বার দেখা যায় শুক্র গ্রহের মধ্যে। তাহলে আসে এরপর পৃথিবী থেকে 90 গুণ বেশি। এখানে এত বেশি যেটা অ্যাসিড বৃষ্টি হয়, যে অ্যাসিড বৃষ্টির কথা বলছিলাম, এখানে তোমার তাপ বাতাসের চাপটা হচ্ছে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি। তাহলে দেখো কত মারাত্মক তোমার বাতাসের চাপ রয়েছে এখানে। শুক্র গ্রহে কোন ধরনের উপগ্রহ নেই। তাহলে আসলে বুঝতে পেরেছি? তাহলে শুক্র গ্রহ সম্পর্কে তোমরা লিখতে পারবে? কথা বলো নাকি? তোমরা কি আমার কথা কি শুনতে পাচ্ছ না? শুক্র গ্রহ সম্পর্কে তোমরা লিখতে পারবে? পারবো। ওকে, ঠিক আছে, এরপর আসো তাহলে। আর সবাইকে ঘুমাচ্ছে নাকি? এবার আসো আলোচনা করবো পৃথিবী নিয়ে। পৃথিবী নিয়ে তাহলে পৃথিবী দেখো, যেখানে আমরা বসবাস করি সেটা সম্পর্কে জানানো। এই যে একটা এটা পৃথিবী, যেখানে আমাদের বসবাস। তাহলে আমরা বসবাস কেন সক্ষম? এখানে দেখো, এটি হচ্ছে তৃতীয়তম নিকটতম গ্রহ, পৃথিবীটা তৃতীয়তম নিকটতম গ্রহ। তারপর আসো যে এটা হচ্ছে 51,01,04,22 দেখাবো। 51,01,00,000, তারপর হচ্ছে কত, 422 বর্গ কিলোমিটার। 422 বর্গ কিলোমিটার দূরত্ব রয়েছে এটার সাথে এবং সূর্যের, পৃথিবী এবং সূর্যের সাথে। তারপর দেখো এটা হচ্ছে পূর্ব পশ্চিম ব্যাস। তাহলে পূর্ব এবং পশ্চিম ব্যাস, পূর্ব এবং পশ্চিম ব্যাস হচ্ছে 12,709 কিলোমিটার। 12,709 কিলোমিটার। তার মানে দূরত্বটা পূর্ব পৃথিবী, পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব সেটা হচ্ছে 12,709 কিলোমিটার। সূর্য থেকে প্রায় তোমার দেখো, সূর্য থেকে প্রায় 15 কোটি মাইল দূরে। 15 মাইল দূরে হচ্ছে এই গ্রহটি। তারপর দেখো, আমরা জানি যে তোমার পৃথিবী তার নিজ জায়গা হচ্ছে বছরে যে তোমার 365 দিনে যে আমরা এক বছর বলি, তিনি তার জায়গায় যে এক বছরে যে তোমার ঘূর্ণমান হয়, তাহলে সেটা কিন্তু যে 365 দিন যে পরিপূর্ণ বা 365 দিন যে বরাবর সেটা নয়, বরং সে সময়টা লাগে হচ্ছে 365 দিন
65 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড 47 সেকেন্ড কি লাগে সময় লাগে থাকে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এটা খুব বেশি মনে রাখতে হবে এই কথাগুলো মনে রাখো 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লেগে থাকে তারপর আসো আমরা এখানে আরো কি পাই এখানে তোমার অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে এই গ্রহের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সিজেন এবং এই যে নাইট্রোজেন থাকার ফলে আমরা এই গ্রহের মধ্যে বসবাস করতে পারি তারপর আসো এটির গড় তাপমাত্রা হচ্ছে 13.90 সেলসিয়াস তুমি দেখবা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিশেষ করে তোমার মধ্যপ্রাচ্যের মধ্যে তাপমাত্রা একটু বেশি উষ্ণ স্থান উষ্ণ মরুময় স্থান এখানে দেখা মিলে তাছাড়া আমরা তোমার এখানে এই যে 13.90 সেলসিয়াস এটা কিন্তু পুরো পৃথিবীর যে তাপমাত্রা সেটাকে গড় মিলিয়ে এটা কি পাওয়া হয়েছে 13.90 ডিগ্রি আমরা এটা পেয়েছি বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু পুরো বছরের মধ্যে প্রায় সময়ে কিন্তু ঠান্ডা লেগেই থাকে আর আমাদের হচ্ছে নাতিশীতোষ্ণ এলাকা হচ্ছে আমাদের যে তোমার এশিয়াগুলো এখানে বেশিরভাগ সময় কখনো যে বৃষ্টি কখনো আবার শীত কখনো গ্রীষ্ম কখনো শরৎ কখনো হেমন্ত এগুলো দেখা মেলে কিন্তু শরৎ হেমন্ত বসন্ত এই ধরনের দিনগুলি কিন্তু কোথায় ইউরোপ কান্ট্রিগুলোতে খুঁজেও পাওয়া যায় না তারপর আসুন তাহলে এই যে এই পৃথিবীর উপগ্রহ রয়েছে এই গ্রহটার একটি উপগ্রহ রয়েছে সেই উপগ্রহটার নাম হচ্ছে চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ এটা হচ্ছে মাসে একবার মানে হচ্ছে 29 দিন 12 ঘন্টায় একবার ঘুরে একবার ঘুরতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা তাহলে সেটার কক্ষপথে যে ঘুরতে সময় লাগে কত 29 দিন 12 ঘন্টা সময় লেগে থাকে তারপর আসো তাহলে এরপর আসো এরপর হচ্ছে আমরা আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে তাহলে পৃথিবী সম্পর্কে আমাদের আলোচনা শেষ এখানে মঙ্গল গ্রহ কে কে গিয়েছে ঘুমের মধ্যে অনেকে তো ঘুমে ভিন্ন ভিন্ন জগতে চলে যায় এবার আলোচনা করবো আমরা মঙ্গল গ্রহ নিয়ে তাহলে মঙ্গল গ্রহের মধ্যে দেখতে পাই সূর্য থেকে এই গ্রহটির দূরত্ব হচ্ছে 22.8 কোটি মাইল দূরে 22.8 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে এই গ্রহের কি দূরত্ব তারপর আছে পৃথিবী থেকে 7.8 কোটি কিলোমিটার আর পৃথিবী এটা হচ্ছে কি কিসের থেকে সূর্য থেকে আর পৃথিবী থেকে হচ্ছে মাত্র 7.8 কোটি কিলোমিটার দূরে এই গ্রহটি রয়েছে যে মঙ্গল গ্রহ রয়েছে এরপর দেশ হচ্ছে 6,787 কিলোমিটার
এটির ব্যাস। তারপর ওজন হচ্ছে পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে পৃথিবী 10 ভাগে 1 ভাগ হচ্ছে এটার ওজন। এক ভাগ এটির, তাহলে পৃথিবীর 10 ভাগের 1 ভাগ হচ্ছে কিসের? এই গ্রহটি ওজন। তারপর আসে এটি হচ্ছে 24 ঘন্টা একদিনে, মানে 24 ঘন্টা 37 মিনিটে 37 মিনিটে নিজ অক্ষের উপর একবার কি করে? ঘূর্ণমান হয়, বিচরণ করে। সূর্যকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে 687 বছর লাগে তার, মিটার কিলোমিটার ওই যে পথ অতিক্রম করতে হয়। তাহলে এরপর আসে এটার উপগ্রহ হচ্ছে, দুটি উপগ্রহ রয়েছে। একটি হচ্ছে আমরা পাই ত্রিভুজ, আরেকটা পাই সেটা হচ্ছে দ্বিভুজ। এটির দুটি উপগ্রহ রয়েছে। উপগ্রহ দুটি, একটি হচ্ছে ডেমোস, আরেকটি রয়েছে সেটা হচ্ছে ফিবুস। তাহলে একটি হচ্ছে ডেমোস, আরেকটা হচ্ছে ফিবুস, এই দুটি। তাহলে দেখো এই গ্রহের মধ্যে নাইট্রোজেন রয়েছে 3%। এরপর এখানে আর্গন, রয়েছে হচ্ছে তোমার 2% আর্গন রয়েছে। এই গ্রহের মধ্যে আমরা কিন্তু খুবই কম পানি দেখতে পাই, পানি এখানে অনেক কম, নেই বললেই চলে, এখানে খুবই কম পানি। তারপর আসে এখানে হচ্ছে তোমার এখানে উত্তাপটা হচ্ছে অনেক বেশি, যেটা হচ্ছে তোমার কি এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই, বিশেষ করে এই জায়গার মধ্যে, এই গ্রহের মধ্যে তোমার তাপমাত্রাটা হচ্ছে হিমাঙ্কের নিচে। হিমাঙ্ক মানে হচ্ছে যেখানে তোমার বরফ জমে যায় নিচে, তোমার তাপমাত্রাটা। এরপর আসো, এরপর আরেকটা দেখতে পাই পাথরে মরিচা। এখানে কিছু পাথরের ধরনের পাথরে মরিচা আমরা দেখতে পাই। তাহলে সরি হিমাঙ্কের নিচে, আর এখানে তাপমাত্রা হচ্ছে কি তোমার হিমাঙ্কের নিচে। তারপর কি এরপর হচ্ছে পাথরে মরিচা ধরনের আমরা পাথরে দেখতে পাই। তাহলে আমরা এখানে যে তোমার এই যে গ্রহগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি পড়া রয়েছে, তোমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। আমি একটু দ্রুত কিছু সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। এই যে তোমার এখানে পৃথিবী গ্রহের মধ্যে যে জীবজন্তু আমরা বসবাস করি সেটার গঠন সম্পর্কে একটু যদি তোমরা খেয়াল করো, এখানে আমরা কি পাই? এখানে তারতম্য লক্ষ্য করে আমরা এই যেটা ভূ অভ্যন্তরে ভূমিকম্পের যে তরঙ্গের গতি প্রকৃতির তারতম্য লক্ষ্য করে ভূতাত্ত্বিকগণ ভূ অভ্যন্তরকে 3টি স্তরে ভাগ করেছেন। একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, আরেকটা হচ্ছে গুরুমণ্ডল, আরেকটা হচ্ছে অশ্বমণ্ডল। যখন তোমার নিচ জায়গায় যখন কম্পন সৃষ্টি হয়, পৃথিবীর তোমার নিচ জায়গা ভূগর্ভে যখন কম্পন সৃষ্টি হয়, তখন পৃথিবীর মধ্যে মৃদু কম্পন আমরা পেয়ে থাকি। অনেক সময় অনেক জায়গায় তোমার যখন বেশি তাপমাত্রা হয় কম্পন সৃষ্টি হয়, তখন সেখানে মারাত্মক ধরনের এটা তোমার দুর্যোগ বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। তোমার দালান কোঠা এগুলো ভেঙে যায়, মানুষের হতাহতের ঘটনা খোঁজ খবর খবরাখবর পাওয়া যায়। যেমন কিছুদিন একটা তুরস্ক ঘটনা ঘটেছিল, তুরস্ক এবং আর্মেনিয়ার, তুরস্ক এবং গ্রিসের দিকে। তারপর বিভিন্ন সময় নির্ধারণ, আমরা সময়টা কিভাবে নির্ধারণ করবো? সময়টা নির্ধারণের জন্য আসলে এতটা সময় নেই, এখানে আরো অনেক কিছু ঘটনা আছে। সময় নির্ধারণ করার জন্য আমরা গিনেস মান নির্ণয় করব। আমাদেরকে মনে রাখতে হবে
এই সময়টা হচ্ছে সময় নির্ধারণের জন্য আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে সময় নির্ধারণ। সময় নির্ধারণটা হচ্ছে কি হবে, এই যে আমাদের যে আর্গুমেন্ট অক্ষরেখা সেগুলো খুব বুঝতে হবে। গিনেস মান অনুযায়ী সময় করতে হবে, নির্ণয় করতে হবে। আমরা অনেক সময় আমরা কি দেখি যে আমি এখানে তোমার রাত 12টায় এখানে কি করলাম, উঠলাম, রাত 12টায় বিমান উঠলাম, 12টায় এখান থেকে যে বিমান উঠলাম, আমি এখান থেকে যে আমেরিকে গেলাম, কিন্তু ঠিক সময়টা আবার দেখো ওখানে গিয়ে আবার সন্ধ্যা হয়ে যায়। বা এখানে উঠলাম, এখানে তোমার দীর্ঘক্ষণ বিমান চলার পর ঠিক দেখি আবার কি তোমার সকাল সকাল কি পৌঁছবো না, এরকম যে তোমার সময়টা এভাবে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা আজকে এত বেশি আলোচনা করব না, আজকে আমরা যে ক্লাসটা একটু দ্রুত শেষ করব। পরবর্তী সময় যদি কারো প্রশ্ন থাকে তখন প্রশ্নটা করবো, জানতে পারবো। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো, প্রশ্ন থাকলে করো। আজকে আমি গিনেস মানের সময়গুলো ওগুলো এখানে গণিত আছে, এগুলো দেখে দেখে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করতেছি তাহলে। ওকে, কথা বলে নাকি মুস্তাফা? Yes, sir. শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমরা 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 ক্লাস শেষ করতেছি। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।